নমস্কার আমার প্রিয় বন্ধু বান্ধবরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি শতাব্দী সেরা ভূতের গল্পের বইয়ের থেকে আরো একটি নতুন ভূতের গল্প নিয়ে এসেছি, যেটার নাম হলো ভয়াল রেস্ট হাউস, বীরু চট্টোপাধ্যায়ের লেখা। তাহলে শুরু করি। মিস্টার ফ্র্যাঙ্ক হাইভস সভ্য জগতে যে রোমহর্ষক কাহিনীটি বয়ে নিয়ে এলেন, তা কৃষ্ণ আফ্রিকা মহাদেশের একটি সাংঘাতিক রহস্যজনক ঘটনা। পৃথিবীর অনুদ্ঘাটিত ঐতিহাসিক রহস্যের এটি একটি প্রকৃষ্ট উদাহরণ। ঘটনাটি হল, হাইভসের আসার প্রায় ৪-৫ বছর পূর্বে আফ্রিকার নির্জনতম বেন্ডি জেলার জনৈক ইউরোপীয় ঔপনিবেশিক সংবাদ পেলেন যে জেলার উপজাতীয়রা সম্প্রতি যেন কেমন অস্থির মতি চঞ্চল হয়ে উঠেছে। এতাবাদ শান্ত প্রকৃতির মানুষগুলি যেন কি রকম বন্যভাব ধারণ করেছে। গুজব শোনা গেল তারা বোধ করি অদ্ভুত সব আচার অনুষ্ঠান শুরু করেছে। এর পেছনে রয়েছে নরবলি দেওয়া জুজু পুরোহিতদের গোপন উস্কানি। চতুর্দিকে সেই সব গুপ্ত আচার অনুষ্ঠান শুরু হয়ে গেছে। এই খবর শুনে সেই ঔপনিবেশিক ভদ্রলোক স্থানীয় দেশীয়ালি কতগুলো ছেলের দলসহ সশস্ত্র হয়ে রওনা দিলেন ওই সব গ্রামের উদ্দেশ্যে। গভর্নমেন্ট বা অন্য কারো সাহায্য নেবার প্রয়োজনই বোধ করলেন না। একাই দমন করবেন এই গুপ্ত আচার অনুষ্ঠান, এই হলো বাসনা। এক সময় দলটি এসে উপস্থিত হলো ইসুইঙ্গো গ্রাম থেকে কিছু দূরে এক স্থানে। সেখানে এসে ঔপনিবেশক সাহেব দেখলেন গোলাকার বেশ বড় একটা স্থান, মাঝখানটা ঢালু, 3টে আয়েল পাম গাছের গুড়ি পোতা রয়েছে এক ধারে। অন্যদিকে কিম্ভূত কিমাকার একটা কাঠের মূর্তি, একপাশে বলি দেবার বেদি, আর চতুর্দিকে পড়ে রয়েছে রোদ্দুরে পোড়া বিভিন্ন আকারের মানুষের কঙ্কাল। এই তাহলে কুখ্যাত সেই জুজু মন্দির। এখানে সেই দুষ্ট পুরোহিত উদ্ভট সব আচার অনুষ্ঠান করে নরবলি দিয়ে থাকে। এখান থেকে পায়ের ছাপ চলে গেছে ইসুইন্ডোর পথে। সন্ধ্যের অন্ধকারের জন্য অপেক্ষা করে রইল দলটি। রাত্রির অন্ধকারে তারা নিকটবর্তী কুটিরগুলিকে 4 দিক থেকে ঘেরাও করে ফেলল। দেশয়ালি লোকেরা এতটুকু বাধা দিল না। তারা স্বীকার করল জুজু অনুষ্ঠানের কথা, নরবলির কথা। কিন্তু দুর্ভাগ্য, দলের যে পান্ডা, সে পুরোহিতের কোনো পাত্তা পাওয়া গেল না। তন্ন তন্ন করে খুঁজেও তার টিকিটি দেখা গেল না। যেভাবেই হোক সে সকলের চোখে ধুলি দিয়ে রাত্রির অন্ধকারে গা ঢাকা দিয়েছে। পরদিন আশেপাশে কয়েক মাইল স্থান খুঁজে দেখল দুষ্কৃতকারী মায়াবী পুরোহিতটার জন্য, কিন্তু সবই বিফল। সে পালিয়েছেই। দলটি এরপর শুরু করলো লোকেদের মধ্য থেকে কুসংস্কারাচ্ছন্ন জুজু অনুষ্ঠানের প্রীতি মুছে ফেলতে। গ্রামের প্রতিটি যুবককে ধরে নিয়ে এলো সেই চক্রাকার নিচু জমিটার কাছে। কদাকার মূর্তিটাকে অপসারিত করা হলো, বলির বেদি ভেঙে ফেলা হলো। ঔপনিবেশিক সাহেব স্থির করলেন দেশওয়ালিদের মন থেকে জুজু জাদুর সবকিছু ধুয়ে মুছে ফেলতে। এই প্যাগান মন্দিরকে একেবারে নিশ্চিহ্ন করে সেখানে একটি রেস্ট হাউস নির্মাণ করে ফেললেন 3 সপ্তাহের মধ্যে। কাঠ ও পাতার ছাউনি দেওয়া শক্তিশালী একটি বাংলো তৈরি হলো ঠিক জুজু মন্দিরের স্থানের উপরেই। দেশয়ালিদের উপর আদেশ দিলেন তারা যেন এই বাংলোর রক্ষণাবেক্ষণ ও তদারকি সদা সর্বদা করে। শিকারী বা অপরাপর শ্বেতাঙ্গ ঔপনিবেশিকদের সাময়িক রাত্রিবাসের একটি সুন্দর আস্তানা তৈরি হয়ে গেল। সাহেব ফিরে এলেন বিজয়ী হয়ে। জুজুর ভূত সমূলে উৎপাটিত করে দিয়েছেন। বেন্ডি জেলায় শান্তি ফিরে এলো ক্রমে ক্রমে। ইসুইঙ্গোর লোকেরা পূর্বের মতোই বাস করতে লাগলো। কিন্তু এরপরই আবার গুজব শুরু হয়ে গেল। প্রথমটা তা নিবদ্ধ রইল স্থানীয় গাইড, বেয়ারা প্রভৃতির মধ্যে। অবশেষে ইউরোপীয় শিকারী, এমনকি সরকারি অফিসাররাও স্বীকার করলো যে ওই রেস্ট হাউসে তারা যেন কি রকম একটা অদ্ভুত অব্যক্ত ভয়াল কিছুর উপলব্ধি করেছেন। জায়গাটা যেন কেমন ভয়ঙ্কর। একজন জানালো বাংলোটার মধ্যে মাঝে মাঝে এমন বিভৎস একটা দুর্গন্ধ ওঠে যে নিঃশ্বাস বন্ধ হবার দাখিল। আরেকজন জানালো সূর্য অস্তের পর বাংলোর ঘরগুলিতে নেমে আসে এক অকল্পনীয় শৈত্য ভাব। আরো সব উদ্ভট কাণ্ড কারখানাও নাকি ঘটে এই গৃহে।
রেস্ট হাউসটি তৈরি হবার 4 বছরের মধ্যেই এটি এমন ভীতিপ্রদ হয়ে উঠল যে কোনো শিকারী বা পথিক, দেশীয় এবং ইউরোপীয় কেউই এর অভ্যন্তরে বাস করতে সাহস পায় না। বাইরে মশা, মাছি, কীট পতঙ্গ এবং হিংস্র জন্তু জানোয়ারের অধ্যুষিত স্থানে তাঁবুতে বাস করবে, তবু রেস্ট হাউসে কদাচনা। অ্যাডমিনিস্ট্রেটর ফ্র্যাঙ্ক হাইবস যখন ইস্যু ইন্দু এলাকার চতুর্দিকে প্রায় 7 মাইল ব্যাপী স্থান পরিভ্রমণের উদ্দেশ্যে এলেন, তখন তিনি এত সব কথা ঘুণাক্ষরেও জানতেন না। তার মানচিত্রে অবশ্য এই রেস্ট হাউসটি ছিল এবং তিনি স্থির করলেন যে এখানেই তিনি রাত্রি যাপন করবেন। আগে ভাগেই কিছু লোকজন পাঠিয়ে দিলেন বাংলোটি ঝাড়পোছ করে ঠিকঠাক করবার জন্যে। পরদিন বিকেল নাগাদ এসে পৌঁছলেন বাংলোতে, কিন্তু পাঠানো দলটির হাবভাব ও ভীত সন্ত্রস্ত মুখভাব দেখে তিনি বিস্মিত হয়ে গেলেন। জিজ্ঞেস করে যা উত্তর পেলেন তা অবৈধ। লোকগুলি তাদের মাতৃভাষা ইবোতে কি যেন ক্রুদ্ধ স্বরে বলে গেল। তার বেয়ারা চাকররাও কেমন অস্বস্তির ভাব দেখাতে লাগলো, কিন্তু প্রশ্ন করাতে তারাও কোনো সদুত্তর দিল না। পূর্বাহ্নে এখানে কয়েকজন জঙ্গলি সর্দারদের উপস্থিত থাকতে আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি, কিন্তু তাদেরও কোনো পাত্তা দেখা গেল না। এইভাবে কথার অবাধ্য হওয়াতে যুগপৎ তিনি ক্রুদ্ধ ও বিবল হলেন। বাড়িটা দেখে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ও আরামপ্রদই মনে হলো। দেখা গেল তার কুলিরা মালপত্র বারান্দায় ফেলে রেখে পালিয়ে গেছে। ব্যাপারটা কি? কেবলমাত্র তার পাচক ও অস্ত্রবাহী বেয়ারা তখনও বাংলোর সামনেকার উন্মুক্ত স্থানে বিস্ফারিত নেত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘামছে, মনে হয় অবর্ণনীয় আতঙ্কে। এর কোনো মাথা মুন্ডু তো তিনি ভেবে পেলেন না। দেখে শুনে তার এক সময় ধৈর্যচ্যুতি হলো। রাগত কণ্ঠে জানতে চাইলেন ঝামেলাটা কিসের, আর কুলিরাই বা পালালো কোথায়। হুজুর মা বাপ, এই স্থানটা ভীষণ খারাপ। পাচক প্রায় কান্না ভরে কণ্ঠে বললে, বহু শয়তান বাস করে এখানে। লোকে বলে এর চেয়ে মাঠে তাঁবু নিয়ে থাকা অনেক ভালো। লোকেরা আপনার জন্য সেখানে অপেক্ষা করে আছে হুজুর। এর বেশি কোনো কিছু তাদের মুখ থেকে আর বেরোলো না। অবিশ্বাসে কাজ ঝাঁকুনি দিলেন মিস্টার হাইবস, তারপর বাংলোর ভেতরে চলে গেলেন। এসব শুনলে অসহ্য লাগে ঠিকই, কিন্তু রাগ বা গর্জনের দ্বারা তো কুসংস্কার আচ্ছন্ন ভীতিকে দূর করা সম্ভব নয়। মোরুগ্গে, ভয় পাচ্ছে তো মাঠে ওরা থাক তাঁবু করে। 5 কোটি অবশ্য অসম সাহস ভরে রান্না করে সাহেবকে খেতে দিল, তারপর টেবিল সাফ না করেই পালিয়ে গেল। সূর্য অস্ত গেল। মিস্টার হাইবস বারান্দায় চেয়ারে বসে পাইপ টানলেন খানিকক্ষণ। সন্ধ্যার অন্ধকারের সঙ্গে পাল্লা দিয়ে ক্রমশ যেন একটা অব্যক্ত দুর্গন্ধ বাংলোর মধ্যকার বাতাস বিষিয়ে তুলল। সাহেব উঠে পাচক ও বেয়ারাকে ডেকে দেখতে বললেন, এই দুর্গন্ধ আসছে কোত্থেকে? তারা বাংলোয় না ঢুকে দূর থেকেই উন্মুক্ত স্থানটা ঘুরে দেখে এলো। না, দুর্গন্ধর মতো কোনো কিছু তো চোখে পড়ল না। বাংলোর মধ্যে তারা ঢুকতে নারাজ। সাহেব নিজে ভেতরকার ঘরগুলি দেখলেন। না, কোনো কিছু তো দুর্গন্ধের বস্তু নেই। তাহলে তাজ্জব কাণ্ড তো! রাত 10টার সময় দুর্গন্ধ এমন সাংঘাতিক বেড়ে গেল যে বাধ্য হয়ে সাহেব বালিশে বেশ খানিকটা কীটনাশক তেল মেখে নিলেন। ভ্রমণ করে চরম ক্লান্ত শরীর, তাই কিছুক্ষণের মধ্যেই ঘুমে অচেতন হয়ে গেলেন। বোধ করি তখন মধ্যরাত্রি হবে। ঝট করে চমকে তার ঘুম ভেঙে গেল। কে যেন মশারিটা টানাটানি করছে। এক ঝটকায় মশারি তুলে দেখলেন অকল্পনীয় ভীত মুখ নিয়ে পাচকটি সামনে দাঁড়িয়ে। সহসা কাঁপতে কাঁপতে সে হাঁটু গেড়ে বসে পড়ে কি যেন বিড়বিড় করে নিজ ভাষায় বললে। কম্পিত কণ্ঠ ও শুকনো জিভে কোনো কথাই প্রথমটা স্পষ্ট উচ্চারিত হলো না। সাহেব অতি কষ্টে সে কথার সর্মার্থ উদ্ধার করলেন। পাচক নিজ জীবন প্রায় বিপন্ন করে এসেছে প্রভুকে সাবধানবাণী শোনাতে। সাহেব যেন এই মুহূর্তে বাংলোটি পরিত্যাগ করে যান, নয়তো সাংঘাতিক বিপদ আসছে। বিপদ? কিসের বিপদ? পাচক নির্দিষ্ট করে কিছু বলতে সমর্থ হলো না, কিন্তু এই বিষয়ে সে ধ্রুব নিশ্চিত যে সাহেব যদি এই বাংলোয় রাত্রিবাস করেন তো সকালের মধ্যে অবধারিত তার মৃত্যু হবে। এক্ষুনি যেন তিনি বাংলো ছেড়ে চলে আসেন। এই হুঁশিয়ারির জন্য সাহেব তাকে মুখে ধন্যবাদ দিলেন, কিন্তু তার আমন্ত্রণ গ্রহণ করলেন না।
চরম হতাশা ব্যঞ্জক মুখ ভাব নিয়ে পাচক কয়েক মুহূর্ত হুজুরের মুখের পানে তাকিয়ে পর মুহূর্তে ছুটে বাইরে পালিয়ে গেল। এরপর অবশ্য ঘুমের প্রশ্ন অবান্তর। কীটগ্ন ওষুধের গন্ধ মিলিয়ে এসেছে। ফের শুরু হয়েছে দম বন্ধ করা নাম না জানা সেই দুর্গন্ধ। শুয়ে শুয়ে কিসের গন্ধ এটা ভাবতে চেষ্টা করলেন মিস্টার হাইভস। সহসা চমকিত হয়ে অনুভব করলেন এই ভয়াবহ দুর্গন্ধ মানুষ পচা দুর্গন্ধ ছাড়া তো কিছু নয়। কিন্তু অকস্মাৎ তার শরীর যেন অসুস্থ ও ঠান্ডা হয়ে এলো। অবর্ণনীয় নার্ভাস বোধ হচ্ছে। একসময় উঠে ফের ঘরগুলো তল্লাশি করে এলেন। কই কিছুই তো নেই। বারান্দায় গেলেন। নিস্তব্ধ ও নিশুতি রাত। উজ্জ্বল জ্যোৎস্নালোকে বারান্দার রেলিংগুলো রূপোর মতো চকচক করছে। আশেপাশের পাম গাছগুলোকে কিম্ভূত কিমাকার দেখাচ্ছে। বাতাস নেই, নেই কোনো শব্দ, সব যেন নিথর নিস্তব্ধ। কেবলমাত্র মাঠের মাঝখানে ক্যাম্প ফায়ারের আগুনটা ধিকি ধিকি করে জ্বলছে। পাচক ও বেয়ারা ওই ক্যাম্পেই হয়তো আধমরা হয়ে অপেক্ষা করছে। এমন একটা শিহরিত পরিস্থিতিতে তিনি আর কখনো পড়েননি। একটা বোবা ভয় যেন ক্রমে তাকে এসে গ্রাস করছে। নিজেকে উদ্দীপিত করবার চেষ্টা করলেন তিনি। কিসের ভয়? বিকট দুর্গন্ধ ও জ্যোৎস্না রাতে ভয় পাবার কি আছে? চারদিকের এই অদ্ভুত অস্থিরতার নিশ্চয়ই কোনো একটা সঙ্গত কারণ আছে। মনে পড়ল লোকগুলির ভীত সন্ত্রস্ত মুখ, জঙ্গলি সর্দারগণের অনুপস্থিতি। বেয়ারাদের কিসের ভয় তা খুলে না বলা, এটা কি দেশওয়ালীদের বিদ্রোহ করবার একটি ফন্দি ফিকির? ওরা কি এই করে রেস্ট হাউস আক্রমণ করতে চায়, নাকি কোনো খুনি বদমাইশ বা নরঘাতক উন্মাদ এই অঞ্চলে এসে হানা দিয়েছে? কিংবা মিস্টার হাইভস সাবধান হয়ে রিভলভারে গুলি ভর্তি করলেন। তারপর সেটা বালিশের তলায় রেখে সেখানে আরো কিছু কীটগ্ন ওষুধ মাখালেন। এবার বারান্দায় এসে মেঝেতে কিছু বালি ছড়িয়ে দিলেন, পায়ের ছাপ না ফেলে, যাতে কারোর এখানে ঢোকা সম্ভব না হয়। পুনরায় কিছু কীটগ্ন ওষুধ বালিশে ঢেলে বিছানায় গা এলিয়ে দিলেন। বোধ করি কিছুক্ষণ চোখ লেগে এসেছিল। অকস্মাৎ প্রচন্ড কতগুলি শব্দে তড়াক করে বিছানায় উঠে বসলেন তিনি। দুমদাম এবং ঝনঝন শব্দ। বালিশের তলার থেকে গুলি ভরা রিভলভারটি বের করে এক লাফে বাইরে বেরিয়ে এলেন। বারান্দায় এসে যা দেখলেন তাতে বিস্ময়ের তার সীমা রইল না। ডেকচেয়ারটা যেখানে তিনি ছেড়ে গিয়েছিলেন তার চেয়ে প্রায় 10 ফিট দূরে দেয়ালের কাছে চলে গেছে। ভারী কাঠের তৈরি ডাইনিং টেবিলটা উল্টে পড়ে আছে, আর তার উপরের সমস্ত প্লেট ডিশগুলি মেঝেতে পড়ে টুকরো টুকরো হয়ে ভেঙে গেছে। কিন্তু বালি ছড়ানো বারান্দায় কোনো পায়ের ছাপ নেই। তাহলে? তিনি সিঁড়ি দিয়ে দ্রুত নেমে বাংলোর চারধারটা ঘুরে এলেন। না, কোনো জন্মনিশি নেই কোথাও। এই উজ্জ্বল জ্যোৎস্নালোকে কারোর পক্ষে উন্মুক্ত প্রান্তর দিয়ে পালানো সম্ভব নয়। বিছানা ছেড়ে লাফিয়ে বারান্দায় আসতে তার বোধ করে কয়েক সেকেন্ড মাত্র সময় লেগেছে। এর মধ্যে কেউ এলে তার পক্ষে পালানো অসম্ভব। মানুষ পচা গন্ধটা যেন ইতিমধ্যে সাংঘাতিক উগ্র হয়ে উঠেছে। নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে চায়। তিনি ফিরে গিয়ে ফের বিছানায় শুয়ে পড়লেন। শরীর মন উত্তেজনায় নিদারুণ ক্লান্ত হয়ে পড়েছে। তবে ঘুম দু চোখের ধারে কাছে নেই, থাকা সম্ভবও নয়। প্রায় 15 মিনিট এইভাবে কাটাবার পর সহসা এক অদ্ভুত শব্দ সচকিত হয়ে উঠলেন মিস্টার হাইভস। বারান্দায় কে বা কি যেন হেঁটে বেড়াচ্ছে। বজ্রমুষ্টিতে রিভলভারটা ধরে নিয়ে পা টিপে টিপে সাহেব দরজা দিয়ে বারান্দার দিকে এগিয়ে গেলেন। দরজা দিয়ে বারান্দায় পরেই নজরে পড়ল একটা অদ্ভুত আকৃতি প্রায় হামাগুড়ি দিয়ে বারান্দা দিয়ে চলেছে, প্রায় 20 ফিট দূরে। সামনেকার দেওয়ালের প্রান্তে রিভলভার তুলে মূর্তিটার বুক লক্ষ্য করে ধরলেন তিনি। আকৃতিটা এগিয়ে আসছে। ট্রিগারে তার আঙ্গুল শক্ত হয়ে এলো। এবার মূর্তিটা অন্ধকার ছেড়ে জ্যোৎস্নালোকে এসে পড়ল। সমস্ত শরীরে একটা সাংঘাতিক আতঙ্কের ঝাঁকুনি খেলেন মিস্টার হাইভস। রিভলভার নামিয়ে 2 পা পিছিয়ে চলে এলেন ঘরের দরজার কাছে। সারা শরীর তার কাঁপছে থর থর করে। নামহীন ভয়ে যেন দেহ অবশ করে আনছে। এ শকের তুলনা নেই। মাংস পেশিগুলি যেন কাঠ হয়ে গেছে। তিনি অচেতনের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে লক্ষ্য করতে লাগলেন বিভৎস মূর্তিটা ক্রমে ক্রমে এগিয়ে আসছে। হামাগুড়ি দেওয়া উলঙ্গ এক বৃদ্ধের দেহ ক্রমে এগিয়ে আসছে। চাঁদের আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে মূর্তিটাকে। মুখটা অসংখ্য বিন্দু বিন্দু দাগে ভরা,
নাকটা যেন কে খেয়ে নিয়েছে কুড়ে কুড়ে। মাথাটা চুলহীন টাক, মাঝখানটা অপরিচ্ছন্ন শ্বেতকায়, ফাটা ফাটা যেন ঘিলু শুকিয়ে আছে এখানে সেখানে। ঠোঁটহীন ভয়াল মুখটা অর্ধেক হা করা, মৃতদেহের মতো মাড়ি ও চয়াল যেন ঝুলে পড়েছে। সাহেব কুহক মুগ্ধের মতো পলকহীন সে মৃত চোখের দিকে তাকিয়ে রইলেন কয়েক মুহূর্ত। বালি ছড়ানো বারান্দার উপর দিয়ে মূর্তিটি হেঁচড়ে হেঁচড়ে আসছে, কোমরের বাঁধা একটা লম্বা দড়িও লেজের মতো টেনে আনছে। বারান্দার মাঝামাঝি এসে সে থেমে গেল, তারপর হাড় সর্বস্ত হাত তুলে রেলিংটা আঁকড়ে ধরল। সাহেবের কাছ থেকে ফুট পাঁচেক দূরে সেই নগ্ন মূর্তিটি রেলিং ধরে উঠে দাঁড়ালো, তারপর একটা মোটা খুঁটি বেয়ে চালের দিকে উঠতে লাগলো। অকস্মাৎ দূরে উন্মুক্ত প্রান্তের থেকে ভেসে আসা কতকগুলো আর্তচিৎকারে মিস্টার হাইভসের সম্বিত ফিরে এলো। বোধ করি পাচক জেগে উঠে মূর্তিটাকে লক্ষ্য করে থাকবে। রিভলভার তাক করে হাইভস চিৎকার করে উঠলেন, থামো থামো! কিন্তু মূর্তিটা উঠেই যেতে থাকলো। তিনি এগিয়ে গিয়ে একেবারে গা ঘেঁষে পরপর সমস্ত গুলি নিঃশেষিত করে দিলেন সেই ঘৃণিত দেহটা লক্ষ্য করে। তবুও মূর্তিটা বেয়ে বেয়ে উঠতে লাগলো, এতটুকু রক্ত দেখা গেল না ঝরতে। মিস্টার হাইভস রিভলভারটা ছুঁড়ে ফেলে দিয়ে হাত বাড়িয়ে হাড় সর্বস্ত ভয়াবহ পা দুটো ধরতে গেলেন, কিন্তু সেই মরা শুষ্ক চামড়ায় হাত লাগাতে পারলেন না। একসময় মূর্তিটা খুঁটি বেয়ে চালে উঠে গিয়ে সামনের ঝোলানো দড়িটা টেনে নিল, তারপর আর তাকে দেখা গেল না, যেন শূন্যে মিলিয়ে গেল। মিস্টার হাইভস সেই মুহূর্তে দ্রুত সিঁড়ি বেয়ে বাংলো ছেড়ে উন্মুক্ত প্রান্তের ক্যাম্পের দিকে ছুটে গেলেন। তার পাচক ও অস্ত্রবাহী বেয়ারা তাকে জীবিত দেখে যেন তাজ্জব হয়ে গেল। উফ হুজুর, আমি আপনাকে সাবধান করে দিয়েছিলাম, পাচক বলে ওঠে। এই যে ঘটবে আমরা জানতাম হুজুর, অস্ত্রবাহী বেয়ারা বলল, আমরা জানতাম। মিস্টার হাইভস কোনো উত্তর দিলেন না। উত্তর দেওয়ার ক্ষমতাও বুঝি তার নেই। তাদের মধ্যে তিনি অথর্বের মতো বসে রইলেন নীরবে, বোবা হয়ে। ভয়ঙ্কর রাত শেষ হয়ে উষার আলো দেখা দিল কিছুক্ষণের মধ্যেই। একসময় মিশনারি শিক্ষিত কৃষ্ণকায় বেঞ্জামিন উকু এগিয়ে এলো। তার মুখেই এই ভয়াল বাংলোর পুরো কাহিনী শোনা গেল। যেখানে জুজু মূর্তিটা ছিল ঠিক তারই উপরে তৈরি করা হয়েছে এই বাংলোটা। সেই ঔপনিবেশিক সাহেব চলে যাবার অব্যবহিত পরেই জুজু পুরোহিত এসে উপস্থিত হয়। এসে গ্রালবাসীদের এই বাংলোটিকে ধ্বংস করে ফেলবার জন্য উত্তেজিত করতে থাকে, কিন্তু তার কথায় তো কেউ কান দেয়ই না। উল্টে তাকে ইংশু ইন্ডু থেকে নির্বাসিত করে। অপরিসীম ক্রোধে জ্বলে উঠে পুরোহিত এই বাংলোটির উপর জুজু অভিশাপ বর্ষণ করে। এক জ্যোৎস্না ভরা রাত্রে গ্রামবাসীরা দেখতে পায় যে পুরোহিত উন্মত্তের মতো নেচে নেচে বাংলোর চারিদিকে ঘুরছে আর বিড়বিড় করে কি সব মারণ উচাটন মন্ত্র পড়ছে বাংলোটিকে উদ্দেশ্য করে। পরদিন সকালে দেখা গেল পুরোহিত ঘরের আড়ার সঙ্গে দড়ি বেঁধে ঝুলে আছে, নিশ্চল মৃতদেহ হয়ে ঝুলছে। গ্রামবাসীরা ওই দেহ ছুঁতে ভয় পেয়ে সে অবস্থায় ফেলে রাখে। দড়ি কেটে নামাতে পর্যন্ত কারোর সাহস হয় না। দিনের পর দিন ঝুলন্ত মৃতদেহ পচে গলে পড়ে ও শেয়াল কুকুরের আহার পর্যবসিত হয়। চেহারাটা তার কেমন ছিল? মিস্টার হাইভস বেঞ্জামিন যে বর্ণনা দেয় রাত্রের বিভৎস মূর্তিটার সঙ্গে তা হুবহু মিলে যায়। সবাই মিলে বাংলোর কাছে তারা ফিরে আসে। কাঠের খুঁটিটায় বহু গুলির দাগ দেখা যায়, কিন্তু ছড়ানো বালিতে কোনো প্রকার দাগ নেই, আর এক ছিটে রক্তের দাগও কোথাও দেখা গেল না। মিস্টার হাইভস ভেতরে গিয়ে সমস্ত জিনিসপত্র বার করে নিয়ে এলেন। তারপর বেঞ্জামিনের দিকে ফিরে ধীরে কণ্ঠে বললেন, তোমার লোকেদের বলো এই বাংলোটা এখন তারা জ্বালিয়ে দিতে পারে। কয়েক মিনিটের মধ্যে উল্লসিত কৃষ্ণকায় অর্ধ উলঙ্গ দেশোয়ালির দল হাতে মশাল নিয়ে এসে সগর্জনে অগ্নিসংযোগ করে সেই শয়তান ভর করা বাংলোতে। কয়েক মিনিটের মধ্যেই দাও দাও করে জ্বলে উঠে এতদিনকার রেস্ট হাউস। আশা করি আপনাদের এই গল্পটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করুন আর নিজের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আমি আবার চলে আসবো আরো একটি নতুন ভূতের গল্প নিয়ে। নমস্কার।